এই পরিবারটা এসেছিল সমুদ্র ভ্রমণের জন্য, কিন্তু তারা তো জানতো না তাদের সাথে কি হতে চলেছে। হঠাৎ করেই বিশাল বিশাল আগুনের দলা আকাশ থেকে নিচে পড়ছিল, আর সমুদ্রে বিশাল বিশাল তিমিগুলো মরে ভেসে উঠছিল। কিন্তু কেন? এদিকে তাদের একমাত্র নৌকাটা নষ্ট হয়ে গেছে, তারা কোথাও যেতে পারছিল না। এমন সময় শুরু হয় বিশাল এক ঝড়। সকালে যখন তাদের জ্ঞান ফেরে, তারা দেখতে পায় সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। পৃথিবীর সমস্ত পানি একদিক থেকে সরে অন্যদিকে চলে গেছে, অর্থাৎ সমুদ্রগুলো শুকিয়ে যাচ্ছিল, আর স্থলভাগ সেই পানির কারণে ডুবে যাচ্ছিল। আর হয়তো তারা একমাত্র মানুষ যারা এখনো বেঁচে আছে। এখন কি হবে? পুরো গল্পটা জানতে আমার সাথেই থাকুন। একদিন সমুদ্র বিজ্ঞানী টম আর তার স্ত্রী জুলিয়া এবং 2 সন্তান ক্যাসি আর বেনকে নিয়ে সাগরে একটি ভ্রমণে রওনা হয়। যখন টম এবং বেন মাছ ধরতে ব্যস্ত থাকে এবং ক্যাসি তার গ্যাজেটগুলা নিয়েই থাকে, জুলিয়া সাঁতার কাটতে যায়। হঠাৎ কিছু একটা তাকে অস্থির করে তোলে। জুলিয়া চারপাশে তাকায়, কিন্তু সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল। তবে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় অনুভব করে, যেন বড় এবং বিপজ্জনক কিছু চারপাশে ঘুরছে। এই সময় ইয়েটর যন্ত্রগুলি অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে, কিন্তু টম মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকায় সেগুলোর দিকে কোনো মনোযোগ দেয় না। এদিকে জুলিয়া তখন পানির ভিতর আরো খারাপ ফিল করছিল এবং শেষ পর্যন্ত ডুবে যেতে শুরু করে। সে চিৎকার করে, কিন্তু কেউ তাকে শুনতে পাচ্ছিল না। পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছিল। পানি তাকে ইয়ট থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। টম অবশেষে তার চিৎকার শুনতে পায়, যে সে দ্রুত কন্ট্রোল রুমে আসে আর জুলিয়ার কাছাকাছি এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে। টম বাচ্চাদের সাহায্যে তাকে জাহাজে তুলে নেয়। টম রেগে যায়, কারণ সে বারবার সবাইকে বলেছিল যদি কেউ পানিতে নামে তাহলে যেন অন্যদেরকে জানিয়ে যায়। জুলিয়া তার ভুলের জন্য ক্ষমা চায়। সবাই এই ঘটনাটি তাড়াতাড়ি ভুলে যায়, কারণ আজ তাদের ছেলে বেনের 13তম জন্মদিন, আর সেটা সেলিব্রেট করার জন্যই তারা এইখানে এসেছে। টম একটা কেকের উপর মোমবাতি জ্বালায় এবং সবাই বেনকে উইশ করে আর তাকে বেশ কিছু উপহার দেয়। আর তখন ক্যাসি তাদের একটা গ্রুপ ফটো তোলে। তখন ক্যাসির প্রেমিক তাকে ফোন করে। ক্যাসির বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তার দিন কেমন যাচ্ছে, কিন্তু তখন ভিডিও কলে ক্যাসি দেখতে পায় তার বয়ফ্রেন্ডের পেছনে একটা ঝড় আসছে। সে বেশ চিন্তিত হয়ে পড়লে তার বয়ফ্রেন্ড তাকে বলে কোনো সমস্যা নেই, সে সেফ জায়গাতেই আছে। ক্যাসি তার বাবা মাকে ঝড়ের কথা বলে, কিন্তু তখনই সবাই জাহাজে কিছুর একটা ধাক্কা অনুভব করে। সবাই ডেকের দিকে ছুটে যায় এবং ইয়টের চারপাশে বিশাল তিমির মৃতদেহ দেখতে পায়। টম ব্যাখ্যা করেন যে কখনো কখনো ঝড়ের সময় তিমিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে, তারা দিক ঠিক করে উঠতে পারে না, কিন্তু এই প্রাণীগুলো নিজেদের নিরাপত্তার জন্য নৌকাকে ধাক্কা দিচ্ছে। টম জলে ডুব দেয় তাদের জাহাজের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু যখন সে জাহাজে ফিরে আসে তখন দেখা যায় যে জাহাজের প্রোপেলারে লেগে তার কাঁধে কেটে গেছে। জুলিয়া তার স্বামীর কাঁধে কাটা অংশটি সেলাই করে দেয়। টম তখন তাদেরকে বলে যে ইয়টের প্রোপেলারগুলো সম্ভবত তিমির লেজের আঘাতে বেঁকে গেছে, আর তাই এখন তাদের এখান থেকে জাহাজ নিয়ে কোথাও যাওয়াটা অসম্ভব হয়ে গেছে। ক্যাসি সাহায্য চাওয়ার জন্য তার ফোন নিয়ে বাইরে আসে, কিন্তু কোথাও কোনো নেটওয়ার্ক ছিল না, এমনকি রেডিওতেও কোনো সিগন্যাল নেই। তাই এবার টম তাদের সার্ভাইভ করার জন্য জাহাজে কি পরিমাণ জিনিস আছে সেগুলো হিসাব করতে শুরু করে। সে হিসাব করে দেখে প্রায় 4 দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে, কিন্তু তাদের কাছে কোনো পানি নেই। কিন্তু তারা একটা শিপিং রুটে ছিল যেখান থেকে সবসময় জাহাজ চলাচল করত, তাই কেউ তাদের খুঁজে পাবে এই আশাতে তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। বাইরে অদ্ভুত কিছুর শব্দ পেয়ে তারা সবাই বাইরে আসে, আর বাইরে এসে তারা আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা করতে দেখে, আর এই জিনিসটা তাদের দিকে এগিয়ে আসছিল। তারা বুঝতে পারছিল না কি করবে, কিন্তু টম তখন ঝুঁকি নিয়ে আবার ইঞ্জিন স্টার্ট করে, কারণ এখানে থাকলে এই জ্বলন্ত জিনিসের আঘাতে তারা কেউই বাঁচবে না। তাই ইঞ্জিন একেবারে বিকল হয়ে যাবে জেনেও সে জাহাজটা কিছুটা দূর সামনে এগিয়ে নিয়ে যায়, আর আকাশ থেকে পড়া উল্কা একদম তাদের পাশ থেকে এসে সাগরে পড়ে। একটুর জন্য তারা বেঁচে গেছে। ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারে আসলে এটা কোনো উল্কা ছিল না, বরং এটা একটা স্যাটেলাইট, আর এই কারণেই পাশে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে আকাশ থেকে স্যাটেলাইট খসে পড়ছে? তারা কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। তাদের জাহাজের যন্ত্রপাতিগুলো উদ্ভটভাবে আচরণ করতে থাকে, এমনকি কম্পাস একা একাই ঘুরছিল। সবাই ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, কারণ তারা ভাবছিল হয়তো বড় কোনো ঝড় আসতে পারে। তাই তারা সবচেয়ে খারাপ কিছুর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে। হঠাৎ করে তাদের সবার মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হচ্ছিল। টম একটা ফ্লেয়ার বন্দুক নিয়ে সাহায্যের জন্য সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টায় বৃথা যায়। অনেক ভয়ঙ্কর একটি রাত কাটিয়ে যখন সকালে সবার জ্ঞান
ফিরে টম দেখতে পায় তাদের জাহাজের একপাশে অনেক বড় একটা ছিদ্র হয়ে গেছে। কিন্তু এত বড় ছিদ্র হলে তো জাহাজ এতক্ষণে ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কেন হয়নি এটা বোঝার জন্য যখন সে বাইরে আসে দেখে তাদের জাহাজ একটা বিশাল মরুভূমির মাঝখানে বড় পাথরের উপর দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কিন্তু কিছুক্ষণ ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে আসলে তারা এখনো সমুদ্রের মধ্যেই আছে, কিন্তু সমুদ্রের পানি এখান থেকে সরে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সমুদ্রের পানি কিভাবে এক রাতে শুকিয়ে যায়? টম কম্পাসের কাছে আসলে দেখতে পাই সেখানে উত্তর দক্ষিণ পাল্টে গেছে, অর্থাৎ যেদিকে যেটা হওয়ার কথা ছিল সেখানে সেটা নেই। টম বুঝতে পারে পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। আসলে মেরু পাল্টে যাওয়ার কারণে পৃথিবীর পানি স্থলভাগে চলে গেছে, তার মানে সেখানে যারা ছিল তারা সবাই মারা গেছে, একমাত্র যারা তাদের সাথে সমুদ্রে ছিল তারা বেঁচে গেছে। ক্যাসি এটা শুনে সহ্য করতে পারে না, কারণ তার বয়ফ্রেন্ড হয়তো আর বেঁচে নেই, তাই সে একা থাকার জন্য কেবিনের দিকে দৌড়ে যায়। জুলিয়া আবার তাদের বেঁচে থাকার জন্যই যা যা আছে সেগুলোর তালিকা করতে যায়। তখন বেন তার জন্মদিনে আনা বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় আর এই আশায় অপেক্ষা করতে থাকে যে বেঁচে যাওয়া কেউ তাদেরকে দেখলে যেন সাহায্যের জন্য এগিয়ে আসে। এদিকে টম রেডিও চালু করে একের পর এক বিপদ সংকেত পাঠায়। সে কাছাকাছি থাকা কারো সাথে যোগাযোগ করতে যাচ্ছিল, কিন্তু কোনো রেডিওতে জবাব পাচ্ছিল না। হঠাৎ করে সে একটা সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। নাটো নামের এই ক্যাপ্টেন আর তার টিমের লোকেরা এই ঘটনার সময় পানির নিচেই ছিল, কিন্তু সে জানে এখন একমাত্র সেই বেঁচে আছে। সে আরো জানায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর নাটো ওদেরকে জানায় সে হিসাব করে দেখেছে সমুদ্রের পানি এক সপ্তাহের মধ্যে আবার এখানে ফিরে আসবে, আর তাই সে তাদেরকে বলে তোমরা দ্রুত কোনো উঁচু জায়গা খুঁজে বের করো, তা না হলে এবার আর বাঁচতে পারবে না। টম তখন নাটোকে রিকোয়েস্ট করে তাদেরকে তার সাথে সাবমেরিনে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু নাটো প্রথমে রাজি হয় না, কারণ সে তাদেরকে চেনে না। এরপর সে আরো জানায় তাদের সাবমেরিনটা অনেক ছোট, এখানে মাত্র 3 জনের জন্য জায়গা আছে। টম তখন নাটোকে বলে আমাদের কাছে 4 দিনের খাবার আছে, যদি তুমি আমার 2 সন্তানকে তোমার সাথে নাও তাহলে আমি তোমাকে সব খাবার দিয়ে দিতে পারি। আমি আর আমার স্ত্রী কোনো উঁচু জায়গার সন্ধানে চলে যাব। বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে নাটো তাদের প্রস্তাবে রাজি হয়। এরপর নাটো তাদেরকে তার লোকেশন দেয়। টম জানায় তারা কয়েকদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে। পরের দিন সকালে পরিবারটি তাদের যাত্রা শুরু করার জন্য প্রায় প্রস্তুত। টম ডেকের উপর পা রেখে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ একটি কুকুর সহ একজন ব্যক্তিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং তাকে বেঁচে থাকার জন্য অভিনন্দন জানায়। কিন্তু টম লক্ষ্য করে যে লোকটি আহত হয়েছে, তাই সে তার জন্য কিছু পানি নিয়ে তার দিকে এগিয়ে যায়। লোকটা প্রথমে পানি খায়, তারপর হঠাৎ টমের মুখে ঘুষি মারে। টম এতে মাটিতে পড়ে গেলে জুলিয়া এটা দেখে তার স্বামীর কাছে ছুটে আসছিল। তখনই ওই লোকটা তার হাতে থাকা বর্ষাটা টমের বুকে গেঁথে দেয়, আর লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্রভাবে ডাকছিল। জুলিয়া নিজেই আতঙ্কের মধ্যে বুঝতে পারে যে তার স্বামীকে বাঁচানোর কোনো উপায় নেই, তাই সে নৌকার দিকে দৌড়ে যায়। লোকটি তার দিকে আসতে থাকে। জুলিয়া দ্রুত নৌকায় ওঠার সময় তার হাত কেটে যায়। বাচ্চারা তার চিৎকার শুনে দুজনেই তার কাছে ছুটে যায়। তারা সবাই মিলে কেবিনের দরজাগুলি শক্ত করে লাগিয়ে দেয়। তারপর জুলিয়া ক্যাসি এবং বেনকে একটি লকারে লুকিয়ে রাখে, আর সে তার মেয়েকে একটা ফ্লেয়ার বন্দুক দেয় এবং তাকে বলে যদি আর কোনো উপায় না থাকে তাহলে শুধুমাত্র এটা চালাবে। লোকটা দরজা ভাঙার চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যেই সে দরজা ভেঙেও ফেলে। জুলিয়া নিচের বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগায়। এদিকে লোকটা তখন নৌকার ভিতর ঢুকে সরাসরি কিচেনে চলে যায় আর সেখান থেকে খাবার উঠিয়ে নেয়। দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ক্ষুধার্ত। খাবার খেতে খেতে সে পুরো নৌকা বাকিদেরকে খুঁজতে শুরু করে। জুলিয়া তখন একটি রান্নাঘরের ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ সে শব্দ করে ফেলায় নৌকার ছিদ্র দিয়ে নিচে নেমে লুকিয়ে পড়ে। কিন্তু তার বাচ্চারা এখনো নৌকাতেই ছিল, তাই জুলিয়া আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে। আর কুকুরটা যখন তার উপর আক্রমণ করতে যায় বাধ্য হয়ে জুলিয়া তার হাতে থাকা চাকু দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। কুকুরের শব্দ শুনে যখন লোকটা বাইরে আসে তখন দেখতে পায় তার নিচে তার কুকুরের লাশ পড়ে আছে। কিন্তু জুলিয়ার বাচ্চাটা যেহেতু এখনো নৌকায় ছিল তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও সেখানে আসে। পেছন থেকে লোকটাকে আক্রমণ করতে যাবে তার আগেই লোকটা তাকে দেখে ফেলে আর তাকে মারতে শুরু করে। লোকটা জুলিয়াকে টর্চার করতে করতে জিজ্ঞেস করে তাদের কাছে আর কি কি জিনিস আছে। বাচ্চারা ভেতর থেকে সব
সবকিছু শুনতে পাচ্ছিল আর তারা বুঝতে পারছিল যে এই লোকটা তাদেরকে মেরে ফেলবে। তাই ক্যাসি তার কাছে যায়, ফ্লেয়ার গান দিয়ে ওই লোকটার মুখে গুলি করে। এতে লোকটা আহত হয়ে পড়ে যায়। সেই সাথে নৌকাতে আগুন ধরে যায়। জুলিয়া তার 2 বাচ্চাকে দ্রুত এখান থেকে বের হতে বলে আর সে বাকি খাবারগুলো নেওয়ার জন্য সেখানে যায়, কিন্তু লোকটা এখনো তার কাছ থেকে খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আহত হয়ে যাওয়ার কারণে খুব বেশি সুবিধা করতে পারে না। জুলিয়া খাবারগুলো একটা ব্যাগে করে দ্রুত বাইরে বের হয়ে আসে। সে বাইরে এসে দেখে বাচ্চা দুজন তাদের বাবার লাশকে জড়িয়ে ধরে কান্না করছে। জুলিয়া কোনোভাবে তাদেরকে সামলানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখে ওই লোকটা আগুন থেকে বেঁচে গেছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকে আসছে, তখন সে বাচ্চাদেরকে নিয়ে দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পরেই তাদের নৌকাটা বিস্ফোরিত হয়ে যায়। জুলিয়া তার 2 বাচ্চাকে নিয়ে সেই দিকে যাওয়ার চেষ্টা করছিল যেখান থেকে তারা নাটোর সাবমেরিনের সিগন্যাল পেয়েছিল। হাঁটতে হাঁটতে তারা একটি পাথরে গিরিখাতে আশ্রয় নেয়, যেখানে তারা একটি পানি স্রোত খুঁজে পায়, কিন্তু পানিটা এতটাই নোনতা ছিল যে এটা খাওয়ার যোগ্য ছিল না। ক্যাসি তার ভাইয়ের সাথে সামান্য পরিমাণ পানি ভাগ করে খায়। যেহেতু বেনের উড়ানো বেলুনগুলি দেখে খুনি এসেছিল, তাই বেন নিজেকে দোষী মনে করছিল তার বাবার মৃত্যুর জন্য। ক্যাসিও একই চিন্তা করছিল, কিন্তু জুলিয়া তাদেরকে থামতে বলে। জুলিয়া বেনকে বলে, যা হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই, আর এখন আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই সামনের দিকে এগোতে হবে, তাই এসব নিয়ে ভাবার সময় নেই। জুলিয়া পাহাড়ের উপর থেকে আবারও সেই লোকটাকে দেখতে পাচ্ছিল। সে এখনো তাদের পেছনে আসছিল, কারণ সব খাবার জুলিয়া নিয়ে এসেছে। তাই জুলিয়া আবারও সবাইকে দ্রুত এগোনোর জন্য তাড়া দিতে থাকে, কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। সমুদ্রের তলদেশে উঁচু নিচু অনেক পর্বত ছিল, তাই তাদের এগোতে বেশ কষ্ট হচ্ছিল। বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তারপর জুলিয়া তাদের থামতে দিচ্ছিল না। এভাবে এগোতে এগোতে একটা সময় বেন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয়। বেন পানির অভাবে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়েছিল, তাই জুলিয়া তাদের কাছ থেকে শেষ পানিটুকু বেনকে খেতে দেয়। এদিকে ক্যাসি নিজেও তখন সাহস হারিয়ে ফেলেছিল। সে বারবার করে বলছিল, কি গ্যারান্টি আছে যে তারা সাবমেরিনটা খুঁজে পাবে আর সমুদ্রের পানি আবারও ফিরে আসছে, তাই তাদের বাঁচার কোনো সম্ভাবনাই নেই। জুলিয়া তাকে রাগ করে আর সামনের দিকে এগোতে বলে। একটা সময় তারা তাদের সামনে একটা বিধ্বস্ত বিমান দেখতে পায়, তাই আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। জুলিয়া তাদের গত রাতের তোলা ফ্যামিলি ফটোটা দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ে। বাচ্চাদের জন্য তাদের বাবাকে অনেক মিস করছিল, কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। রাতে ক্যাসি বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই দেখার জন্য যখন সে বাইরে আসে, সেখানে আসলে ওই লোকটা আসছিল। সে ক্যাসিকে একা দেখে তার দিকে আক্রমণ করার জন্য চুপি চুপি আসছিল, কিন্তু সে তো জানে না ক্যাসি এখানে ইচ্ছা করেই বসেছিল। লোকটা ক্যাসির কাছে আসতেই পেছন থেকে জুলিয়া ছুরি দিয়ে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে সেখানেই মেরে ফেলে, কারণ এই বিশাল প্রান্তরে এই লোকটা ছিল তাদের জন্য সব থেকে বড় ঝুঁকি। কিন্তু সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, বাইরে এসে দেখতে পায় লোকটার লাশ সেখানে নেই। তার মানে এখনো কিছু সামুদ্রিক প্রাণী যারা উভচর তারা বেঁচে আছে, আর নিশ্চয়ই এই প্রাণীগুলোই লোকটার লাশ নিয়ে গেছে। তাই এখন থেকে তাদেরকে সাবধানে থাকতে হবে। আবারও দিনভর হাঁটার কারণে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই সামনে নোনা পানি দেখার পরেও বেন দৌড়ে যায় সেখান থেকে পানি খাওয়ার জন্য। জুলিয়া দ্রুত যেয়ে তাকে থামায়, কারণ এই পানি খেলে কিছুক্ষণের ভেতরেই অসুস্থ হয়ে মারা যাবে। এরপর সেদিন পুরোটা পথ চলার পর তারা আবারও কিছু প্লাস্টিক খুঁজে পায়, যেগুলো দিয়ে রাত কাটানোর জন্য একটা শেল্টার বানায়। কিন্তু রাতে জুলিয়া বাইরে কিছু শব্দ শুনতে পায়, তাই সে যখন বাইরে আসে সেখানে দেখতে পায় বিশাল সাইজের বড় বড় কিছু কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া দ্রুত তার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে সামনের দিকে পালানোর জন্য দৌড়াতে থাকে। কিছু দূরে আসার পরে সে একটা বিশাল জাহাজ দেখতে পায়, যেখানে অনেক কন্টেইনার পড়েছিল, আর সেদিকে এগিয়ে গেলে তারা দেখে সেখানে কিছু লোকও ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করত। জুলিয়া তাদের কাছে সাহায্য চায়, কিন্তু লোকগুলো কাকড়াদেরকে দেখে তাদের সাহায্য করার বদলে নিজেরাই কন্টেইনারে ঢুকে দরজা আটকে দেয়। তাই বাধ্য হয়ে জুলিয়া এবং বাচ্চারা সেখানে পড়ে থাকা কন্টেইনারের উপরে ওঠে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উপরে ওঠার সময় একটা কাকড়া জুলিয়ার পায়ে কামড়ে দেয়। তারপরেও অনেক কষ্টে সে কন্টেইনারের উপরে উঠে যায়। এদিকে নিচে থাকা সেই লোকগুলোর কন্টেইনারের ভিতরেও কাকড়া ঢুকে পড়ে। তাদের কাছে বন্দুক ছিল, তাই তারা গুলি করতে শুরু করে, কিন্তু কাকড়াদের সংখ্যা অনেক বেশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা লোকগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলে। জুলিয়ারা কন্টেইনারের ছাদে থাকার কারণে বেঁচে যায়, আর সেখানে তারা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জুলিয়া চারপাশে তাকিয়ে দেখতে পায় তার বাচ্চারা সেখানে নেই, তাই সে খুবই চিন্তিত হয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তার বাচ্চারা ফিরে এসে তাদেরকে জানায় যে তারা আসলে খাবার খুঁজছিল, আর এরপর তারা সবাই মিলে কন্টেইনারগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করতে শুরু করে। এমনকি তারা কিছু বন্দুক সাথে নেয়, যাতে কাকড়াগুলো আক্রমণ করলে নিজেদেরকে বাঁচাতে পারে। আর সেখানকার একজন মৃত ব্যক্তির লাশ থেকে জুলিয়া একটা
একটা অকিডকি পায়। সেটা দিয়ে জুলিয়া আবারও নাটোর সাথে কন্ট্যাক্ট করে, আর নাটো তখন জানায় যে তাকেও বেশ কিছু কাকড়া আক্রমণ করেছিল আর সে বেশ গুরুতর আহত হয়ে গেছে। আর সেই সাথে নাটো এটাও জানায় যে এই প্রাণীগুলো এদিকে এসেছে কারণ সমুদ্রের পানি তার ধারণা থেকে অনেক আগেই এখানে ফিরে আসবে, হয়তো আর মাত্র কয়েক ঘন্টার ভেতরে এই জায়গাগুলো আবারও সমুদ্র হয়ে যাবে, আর তাই এর আগে যে করেই হোক তাদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে, আমাদের কাছে তো কোনো ম্যাপ নেই, আমরা কিভাবে তোমার লোকেশনে এত দ্রুত খুঁজে বের করব। তাই তাদেরকে পথ দেখানোর জন্য নাটো তখন তার কাছে থাকা শেষ ফ্লায়ার গানটাও আকাশে ফায়ার করে। ফ্লায়ার দেখে জুলিয়ারা অনেক বেশি খুশি হয় কারণ তারা সাবমেরিন থেকে খুব বেশি দূরে ছিল না, তাই তারা আবারও দ্রুত সেদিকে এগোতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা চোখের সামনে সাবমেরিনকে দেখতে পাচ্ছিল, কিন্তু সমস্যা ছিল যে এখনো তাদের আর সাবমেরিনের মাঝে একটা পাহাড়ি দেয়াল ছিল। আর তখন ক্যাফি জিজ্ঞেস করে জুলিয়ার কি হবে, কারণ ওই সাবমেরিনে তো মাত্র 3 জনের বসার জায়গা ছিল। কিন্তু জুলিয়া তাকে বলে, এখন এসব ভাবার সময় নেই, আমাদেরকে আগে যে করেই হোক সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে, তারপর ভাবা যাবে কি করা যায়। কিন্তু তারা যখন পাহাড়ি দেয়ালের ভেতর থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই পাথর ধসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায়। আর সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে যে এমনিতেই আমার জন্য কোনো জায়গা নেই, তাই তোমরা দ্রুত সেখানে চলে যাও, এখন কিছু করার ছিল না। তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেখানে পৌঁছানোর পর ক্যাসি দেখতে পায় নাটো আসলে অনেক খারাপভাবে আহত ছিল। নাটো তাকে বলে, হয়তো আমি আর বাঁচতে পারবো না, তাই তোমরা 3 জনই সাবমেরিনে যেতে পারবে। এটা শুনে ক্যাসি আবারও তার মায়ের দিকে দৌড়ে যায় তাকে নিয়ে আসার জন্য। এদিকে কাকড়াগুলো তখন জুলিয়াকে আক্রমণ করার জন্য আসছিল, আর সে বন্দুক দিয়ে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা প্রায় জুলিয়াকে ধরে ফেলবে। ঠিক এমন সময় ক্যাফি এসে তার মাকে বাঁচিয়ে নেয়, আর তারা দুজন দৌড়ে আবার সাবমেরিনের কাছে চলে আসে। কিন্তু কাকড়াগুলো এখনো তাদের পেছনেই ছিল। তারা সাবমেরিনের উপরে উঠেও কাকড়াগুলোকে গুলি করছিল। এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবারও ফিরে আসছে, তাই দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে সাবমেরিনে ঢুকে যায়। আর নিমিষেই সমুদ্রের পানি এসে সাবমেরিনে আশ্রে পড়ে। পানির স্রোতে সাবমেরিন একা একাই ভেসে যাচ্ছিল, কিন্তু অনেক বেশি ঝাঁকি আর ক্লান্তির কারণে তারা 3 জনে সাবমেরিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফেরে, তারা খেয়াল করে যে তাদের সাবমেরিনটা এখন পানির থেকে বাইরে আছে। আর 3 জন তখন বাইরে বের হয়ে দেখে যে অবশেষে তারা তাদের শহরে ফিরে এসেছে। কিন্তু এখন এখানে হয়তো তারা বাদে আর কেউই বেঁচে নেই, আর হয়তো তারা 3 জনই এখন পৃথিবীর শেষ মানুষ, আর হয়তো তাদেরকে এভাবেই সারভাইভ করতে হবে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আপনাদের কি মনে হয় পৃথিবীর পানি কেন এদিক থেকে ওদিকে সরে গিয়েছে? আপনারা কি জানেন এমন ঘটনা পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগেও ঘটেছিল? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।